আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার আজকে ঢাকা বোর্ড 2024-এর এমসিকিউ সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ক্লাসটা অবশ্যই আপনারা সবাই দেখবেন এবং দেখে আমাকে একটু উৎসাহিত করবেন কেমন হয়েছে ভিডিওগুলো, এবং যাদের এই ভিডিওগুলো কাজে লাগবে অবশ্যই তারা একটু শেয়ার করবেন আর চেষ্টা করবেন, দোয়া করবেন আমার জন্য, যেন আমি আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। যারা ক্লাস 9 এবং 10-এ পড়তেছো এখন বর্তমান, তোমাদের ঢাকা বোর্ডের 2024-এর যে এমসিকিউগুলো আছে, তো আমি চেষ্টা করবো আজকে যতগুলো করে দেওয়া সম্ভব। তো প্রথম যে এমসিকিউটা এখানে দেওয়া আছে, বলা আছে √3x - 6 + 5 = 2 হলে সমীকরণটির সমাধান নিচের কোনটা। তো এই অঙ্কটা করার আগে বেশ আমি কিছু নিয়ম আমি যখন পড়ছিলাম এই অঙ্কটা, যখন এই নিয়মটা হচ্ছে √3x - 6 + 5 = 2। সবসময় মনে রাখবে এই যে +5 এটা ওই পাশে গেলে হয় হচ্ছে 2, আর +5 ওই পাশে গেলে হয় -5। তাহলে এটা হিসেব করলে হয় -3। যদি কখনো এরকম দেখো যে রুট একটা কিছুর ভ্যালু হচ্ছে -3, তাহলে এইটা মনে রাখবা যে এই যে মাইনাস আসছে না, যদি কখনো দেখো এইটার ভ্যালু মাইনাস আসে, তখন মনে রাখবা এটার উত্তর সবসময় হবে ফাঁকা সেট। এটার উত্তর কত হবে? ফাঁকা সেট। এটা একটা নিয়মের মধ্যে মনে রাখবা, ঠিক আছে? এটা উত্তর কত হবে? ফাঁকা সেট। তো যদি অন্য একটা অঙ্ক দিয়ে যদি বলতো এটার উত্তর কি ফাঁকা সেট হবে, আমি একটা উদাহরণ দিয়ে বলি। যদি এরকম একটা অঙ্ক দিই, তো সাপোজ √3x - 6, কেমন, এখানে একটা -5 দিয়ে এখানে 2 দিছে, এটার উত্তর কি ফাঁকা সেট হবে? দেখি, √3x - 6, এই -5 অফিসে গেলে হবে +5, তাহলে 2 + 5 কত হবে? √3x - 6 = হবে 7। যদি এই যে ভ্যালুটা, এই যে পাশের ভ্যালুটা যদি প্লাস আসে, তার মানে এটার উত্তর ফাঁকা সেট হবে না। কখন ফাঁকা সেট হবে? যখন ঋণাত্মক হবে তখন শুধু ফাঁকা সেট হবে, আর যখন পজিটিভ হবে তখন আবার ব্যাখ্যা করতে হবে আমাকে। এখন যদি এইরকম অঙ্কটা হতো তাহলে আমাকে অবশ্যই এখন আবার বর্গ করতে হতো, বর্গ করে √² কাটা দিতে হতো, এখানে 49 হতো, এখানে 3x - 6 হতো, কেমন, এই -6 অফিসে গেলে কি +6 হতো, তখন এই যে 49 + 6 এখানে হতো 55, আর এখানে হতো 3x, তবে এক্সের মান হতো তখন 55/3। আর এটার বেলায় তুমি যদি বর্গ করো তাহলে একটা কিছু যেটা আসবে ওটা কখনো উত্তর হবে না। তো এই জন্য এটা মনে রাখবা যে সাইডটা করে যদি মাইনাস আসে তাহলে সেটা উত্তর হবে ফাঁকা সেট, আর সাইড করে যদি প্লাস আসে তাহলে তোমাকে এইভাবে করতে হবে। আশা করি এই এমসিকিউটার টাইপটা আর ভুল হবে না। এটা তো ধরে নাও যে এটা বোর্ডে অনেকবার আসে। আচ্ছা, ঠিক আছে। এরপরে কোশ্চেন বলছে একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া হয়েছে, তো নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব? আগে এটা কনফার্ম হওয়া লাগবে যে ত্রিভুজ গঠন করা সম্ভব এবং সমকোণী ত্রিভুজ বলছে না, তাহলে এটা বোঝার একটা উপায় হচ্ছে যে 3টা বাহু থাকবে, এর মধ্যে তো অবশ্যই 2টা বাহু একটু ছোট হবে আর একটা বাহু একটু বড় হবে। তো যে বাহুটা সবচেয়ে বড় হবে ওইটার বর্গ করব, আর যে ছোট যে 2টা বাহু আছে সেই 2টারও বর্গ করব, বর্গ করে ওই ছোটো 2টার বর্গের আবার যোগ করব। যদি ছোট 2টার বর্গের যোগফল এবং বড়টার বর্গের সমান যদি হয়, তাহলে সেটা হবে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। মানে পিথাগোরাসের উপপাদ্যই বলে যে অতিভুজ তার স্কোয়ার সমান লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। তার মানে যে কোনো 2টা বাহুর যোগফল, বর্গের যোগফল অন্য একটি বাহুর বর্গের সমান হলে সেটা পিথাগোরাসের উপপাদ্য। তো আমাদের এখন অপশন আছে 2, 3, 4। তো এখন 2, 3, 4-এর মধ্যে ছোটো 2টা আছে 2 এবং 3। এখন 2-এর স্কোয়ার করলে এবং 3-এর স্কোয়ার করলে এবং 4-এর স্কোয়ার করলে, তাহলে ছোটো 2টা বর্গ যোগ করলে এখানে হবে 4, এখানে হবে 9, 4 আর 9 যোগ করলে 13, আর এখানে হচ্ছে 4 স্কোয়ার করলে হবে 16। তাহলে বুঝতেই পারতেছো, তাহলে উত্তর কি 13 আর 16 কি এক? কখনো না। তাহলে উত্তর হবে হচ্ছে এটা হবে না। সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য অবশ্যই এই ছোটো 2টা বর্গ করলে যে বৃহত্তম বাহুটা ওটা বর্গের সমান হওয়া লাগবে। তাহলে এখানে আমি অপশনে এই গ নাম্বার দেখতেছি 5, 12 এবং 13 আছে। 5, 12, 13 এইটা কেন হবে একটু ব্যাখ্যা করি। 5, 12 এবং 13
ছোট হচ্ছে 5 এবং 12, তাহলে এই দুইটার বর্গর যোগ করে দেখি কত হয়, আর বড়টার বর্গ করে দেখি। 5-এর স্কোয়ার করলে 25 হবে, আর 12 স্কোয়ার করলে 144 হবে, আর বড়টার বর্গ করলে 169 হবে। 25 আর 44 যোগ করলে 4 আর 5 হবে 9, 4 আর 2 হচ্ছে 6, 1-এর 1। তাহলে বুঝতে পেরেছো যে ছোট দুটা বর্গের যোগফল যা, বড়টার একটা বর্গ তাই যে এরকম হয়েছে, তার মানে এটা কি সমকোণ ত্রিভুজ। বুঝতে পেরেছো সমকোণ ত্রিভুজ হওয়ার শর্ত কি? তাহলে আবার বলছি, সমকোণ ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে ছোট দুইটার বর্গের যোগফল বড়টার বর্গের সমান হওয়া লাগবে। দেখো ছোট দুইটার বর্গ করেছি, এমনি বড় যে বাহুটা ওটা বর্গের যখন সমান হয়েছে, ছোট দুটা বর্গের যোগফলে 169 হয়েছে, আর বড়টা বর্গ করে 169 হয়েছে, তার মানে এটা সমকোণ ত্রিভুজ গঠন করা সম্ভব। এরপরে কোশ্চেনটা বলছে tan a সমান 4/3 হলে তাহলে √1 - sin স্কোয়ার ডিভাইডেড sin স্কোয়ার সমান কত? এই অঙ্কটা ভ্যালু বাই করতে হবে। এই অঙ্কটা কীভাবে করতে হয় একটু খেয়াল করি। আমি তো অঙ্কটা দেখেছি, এখন এটা একটু করে রাখলাম। আমি এখানে করতেছি, দেওয়া আছে কি tan a সমান 4/3, মেবি 4/3, ওকে। 4/3 হলে আমাকে বের করতে বলছে 1 - sin স্কোয়ার a ডিভাইডেড শুধু একটা sin স্কোয়ার a, এটা ভ্যালু বের করতে বলছে। তোমরা কি জানো না যে √1 - sin স্কোয়ার, এই যে ভিতর যে অংশটুকু, এটার একটা সূত্র আছে। 1 - sin স্কোয়ার সূত্র হচ্ছে cos স্কোয়ার a, কেমন? আর এই যে নিচে আছে কি sin স্কোয়ার a, এটা দেখবেন sin স্কোয়ার a। আমরা জানি রুটে এই স্কোয়ারে কাটা যায়, তাহলে রুটটা এই স্কোয়ার কাটলো, এই রুটটা এই স্কোয়ার কেটে ফেললো, তাহলে দাঁড়ালো cos a sin a। আর আমরা জানি cos a / sin a, এটা সূত্র হচ্ছে cot a। এখন বলো এই cot a মানে কি? cot a মানে হচ্ছে tan যদি হয় যা, cot হবে তার উল্টাটা। তাহলে cot এর সূত্র হচ্ছে, এই cot এর ভ্যালু কত হবে? cot হবে 1/tan a। এখন বলেন তো, যে উপরে 1 দিলাম, এর tan এর ভ্যালু কত? 4/3, এরপরে নিচে 4, তার নিচে 3, তাহলে 3 তালাকে 4 তালা করার নিয়ম হচ্ছে প্রথমটা ঠিক, এটা গুণ দেওয়ার আগে নিচে 2টা উল্টা দিতে হয়, উপরে 3 দিতে হয়, নিচে 4 দিতে হয়। তাহলে 3 অক্ষে উপরে 3, নিচে 4, তাহলে উত্তর হবে কত? 3/4। তো এটা উত্তর হবে কত? 3/4 উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমাদের কোশ্চেনটা বলছে যে চিত্রে বিসি এবং ডিই সমান্তরাল। চিত্রে বিসি এবং ডিই সমান্তরাল। এই দেখো, এই যে চিত্রে এই যে বি এবং সি দেওয়া, আর ডিই এই যে একটা বাহু দেওয়া সমান্তরাল, এরকম একটা চিত্র দিয়েছে। কেমন? এরকম একটা চিত্র দিয়েছে, দিয়ে বলতেছে এটার নাম দিয়েছে এ, এটার নাম দিয়েছে বি, এটার নাম দিয়েছে সি, এটা ডি, এটা হচ্ছে ই। ওরা বলতেছে এই বিসি বাহুটা আর এই ডিই বাহুটা, এরা দুইটা হচ্ছে সমান্তরাল। এই বিসি এবং ডি এই দুটা বাহু কি সমান্তরাল। আর তারপরে বলছে এ ই এবং সিই এরা সমান, এ ই সিই সমান। দেখি তো এ ই কোনটা? এ থেকে ই যেটা, আর সি থেকে ইউ তাই, মানে সিই, তার মানে এটাও যা আর এটাও তাই, মানে যে এইটুক আর এটুক সমান। ওরা কোশ্চেন এটাও বলছে যে এ বি হচ্ছে 8। এখন বলো তো, এ বি যদি 8 হয়, এ থেকে বি যদি 8 হয়, পুরাটা যদি 8 হয়, তাহলে এ থেকে ডি অবশ্যই অর্ধেক অর্ধেক বলছে, তাহলে এটা 4, এটাও 4। আবার বি সি যেহেতু 6 বলছে, তাহলে বি থেকে সি এটা যদি 6 হয়, তাহলে এটা তার অর্ধেক, 6-এর অর্ধেক হচ্ছে ডিই, তাহলে এটা হবে কত? 3। তাহলে এখন আমাদের অপশনে কী বলছে? 1 নম্বর বলছে ডিই কি 3 সেন্টিমিটার। হ্যাঁ, ডিই তো 3 সেন্টিমিটার, এটা রাইট। তারপর বলছে এ ডি কি 4 সেন্টিমিটার। এ থেকে ডি অবশ্যই 4 সেন্টিমিটার, কারণ এই পুরাটা যদি 8 হয়, তাহলে এ থেকে ডি অর্ধেক, অবশ্যই এটা 4 সেন্টিমিটার, তাহলে এটাও হবে। এরপর 3 নম্বর অপশন বলছে ত্রিভুজ এ বি সি, অর্থাৎ ত্রিভুজ এ বি সি, মানে এই যে পুরা ত্রিভুজটা এ বি সি, এই যে পুরা ত্রিভুজটা, এই ত্রিভুজটা, আর ত্রিভুজ এ ডিই, এই যে ছোটো যে ত্রিভুজটা, এই বড় ত্রিভুজ এবং ছোটো ত্রিভুজটা, এরা কি সদৃশ? হ্যাঁ, অবশ্যই সদৃশ। সদৃশ হওয়ার শর্ত কি জানো? সদৃশ হওয়ার শর্ত হচ্ছে এদের মধ্যে দুইটা শর্ত থাকতে হবে। 1 নম্বর, এদের বাহুগুলা, এদের কি বাহুগুলার অনুপাত সমান থাকতে হবে, এবং এদের যে অন্তর্ভুক্ত যে কোণগুলা, তাদের অন্তর্ভুক্ত কোণগুলার অনুপাত কী হতে হবে? সমান হতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারলাম যে 3টাই সত্য কথা। তাহলে 1, 2, 3 অপশনের উত্তর হবে ঘ নাম্বার। এরপরে আমাদের কোশ্চেনে বলছে সাইন থিটা √3/2 হলে কট থিটা ভ্যালু কত? এটা 2 নিয়মে করা যায়। এটা হচ্ছে এক ধরনের মুখস্থ, এটা ক্যালকুলেটর দিয়েও যদিও করা যায়। তো এটা মুখস্থ করে রাখবা যে আমরা জানি সাইন থিটার ভ্যালু হচ্ছে √3/2, এটা হচ্ছে সাইন কত ডিগ্রি মান?
60 ডিগ্রি মান। কত ডিগ্রি মান? 60 ডিগ্রি মান। আমরা এইভাবে লিখবো সাইন থিটা সমান সমান √3/2। এটা হচ্ছে, এটা কীভাবে বের করবো? আমরা এই থিটাটা রেখে দেবো আর সাইনটা ওই পাশে ইনভার্স করবো। তাহলে আমরা বলতে পারবো সাইন ইনভার্স √3/2। এটা হচ্ছে, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। ক্যালকুলেটর তুমি যদি এটা ইনক্লুড করতে পারো, ইনপুট করতে পারো, তাহলে এটা ভ্যালু আসবে 60 ডিগ্রি। এখন এটা অনেকে ইনপুটও করতে পারে না। যাই হোক, আমার এখানে আপাতত ক্যালকুলেটর আমি ইউজ করতেছি না। তো যখন আমরা ক্যালকুলেটর ইউজ করব তখন আমরা এটা দেখো, যেহেতু আমরা বের করলাম সাইন ইনভার্স √3/2, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন আমাদের বের করতে বলছে কট থিটার ভ্যালু কত। কট থিটার ভ্যালু কত? তাহলে এখন এইভাবে মনে রাখতে হবে যে কট 60 ডিগ্রি এটার ভ্যালু কত। এটা মুখস্থবিদ্যা থাকলে ভালো। কট 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। যদি এইভাবে মুখস্থ রাখতে পারো তাহলে তো অনেক ভালো। এটা মুখস্থরও একটা ট্রিক আছে বা এটা মুখস্থ করার একটা শখ আছে। তাহলে এইভাবে উত্তর হবে 1/√3। এখন কথা হচ্ছে, যদি এইভাবে যদি থিটার মানটা বের না করতে পারো বা ক্যালকুলেটর না করতে পারো তাহলে কীভাবে করবো? হ্যাঁ, অন্য নিয়মে করা যায়। অন্য নিয়মে করতে গেলে তোমাকে প্রথমে সাইন থিটা যে √3/2, এটা আগে জানতে হবে যে এটা কি লম্ব অতিভুজ না অতিভুজ লম্ব। আমরা কি জানি যে সাইন থিটা যেহেতু আমাদের বলা আছে √3/2, তারপর আমরা জানি এটা হচ্ছে লম্ব, উপরে হবে লম্ব, নিচে হবে কি অতিভুজ। তাহলে আমাদের একটা ত্রিভুজের মধ্যে অতিভুজ হচ্ছে আমার 2 আর লম্ব হচ্ছে আমার √3। তাহলে ভূমিটা আমার অবশ্যই নাই। তাহলে ভূমিটা বের করার জন্য আমি শর্টকাট করে দিচ্ছি পিথাগোরাস উপপাদ্য, রুট অতিভুজের স্কোয়ার 2² মাইনাস √3 তার স্কোয়ার করতে হবে। এখানে করলে 4 - 3, এখানে করলে হবে 1, 1 রুট করলে 1। আমরা পেয়ে গেলাম ভূমি হচ্ছে সেই 1। ভূমি যদি 1 হয় তাহলে আমাদের বলছে কট থিটার ভ্যালু কত। তাহলে আমাদের সূত্র আবার জানতে হবে যে কট থিটার সূত্র কি। কট থিটার সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। উপরে হবে ভূমি, নিচে হবে কি লম্ব। আমরা একটু আগে জেনেছি যে ভূমি হচ্ছে আমার 1, তাহলে উপরে 1 দিলাম, আর লম্ব হচ্ছে কত? লম্ব কি √3 না? এই লম্ব √3 না? তাহলে আমি এখানে √3 দিলাম। তাহলে এভাবেও কিন্তু 1/√3 ভ্যালুটা আসে। তো আশা করি যে কোনো এক নিয়মে বুঝে গেলে হয়ে যাবে। যে দুটা নিয়মে করতে গেলে সূত্র তোমাকে লাগবেই। এটা হয়তো একটা মুখস্থ বিদ্যা টাইপ, আর এটা সূত্র, এটা সূত্র মুখস্থ না করতে পারলে তো অঙ্কটা করা সম্ভব না। যাই হোক, এরপরে একটা সেট ফাংশন একটা অঙ্ক দিয়েছে, বলতেছে এফ অফ এক্স যদি x³ - x - 24 হয় তবে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স কী হবে? 0 হবে। তো এই অঙ্কটা যেহেতু এমসিকিউতে আসছে, তাহলে এমসিকিউ করার জন্য তুমি যদি এখন যদি মেন অঙ্কের মতো করে করো তাহলে তোমার অনেক সময় লাগবে। তোমাকে তো ট্রিক্স খাটাইতে হবে, মানে একটা নিয়ম ফরম্যাট আগায়া তোমাকে দ্রুত সময় করতে হবে। তাহলে তুমি কী করবা? টেস্ট করবা, অপশন টেস্ট করবা। এক্সের মান বলছে না, তুমি এক্সের মান 2 এখানে বসায় দেখবা যে এই এক্সের মান 2 বসায় দিলে এইটার ভ্যালু কি 0 আসে কিনা, অথবা 3 বসায় দেখবা 0 আসে কিনা, 4 বসায় দেবা, যেটা বসালে 0 আসে ওইটাই হবে উত্তর। তাহলে এখানে আমি একটা কিছু বসায় দেখি। প্রথমে 2 বসায় দেখি। আমাদের সমীকরণটা এরকম যে এফ অফ এক্স সমান সমান x³ কেমন x³ মাইনাস x মাইনাস 24। আমি এক্সের মান কত বসাচ্ছি বলো তো? 2 বসাচ্ছি। এক্সের মান কত বসাচ্ছি? 2 বসালে কী হয় দেখো তো? এক্সের মান যদি 2 বসাই তো হবে 2কে কিউব করতে হবে, মাইনাস আবার 2 মাইনাস 24। 2কে কিউব করলে হয় 8, মাইনাস 2 আর মাইনাস 2 তাহলে মাইনাস 26। এটা করলে এটা হবে মাইনাস 18। কত হয়? মাইনাস 18। এটা 0 হয় না, তাহলে এক্সের মান 2 হবে না। এরপর একটা আমি 3 বসাই দেখি হয় কি না। 3 বসালে কি হয়? আমি যদি এইটার বেলায় যদি 3 বসাই তাহলে কি 3-র উপর কিউব মাইনাস 3 মাইনাস 24। 3কে কিউব করলে হবে 27, আর মাইনাস 3 আর মাইনাস 24 এটা মিলেও কত হয়? মাইনাস 27। দেখছো, প্লাস 27 মাইনাস 27 মিলে কত হয়েছে? 0। তাহলে আমরা এক্সের ভ্যালু যদি আমি 3 বসাই তাহলে আমাদের এই ফাংশনটা আমার 0 আসতেছে। তার মানে এখানে উত্তর হবে আমার 3। আমার উৎপাদক করা লাগলো না, উৎপাদক না করে আমি অ্যান্সারটা করতে পারলাম। যদিও এই অঙ্কটা ক্যালকুলেটর দিয়েও করা যায়, তো ক্যালকুলেটর আমি ইউজ করতেছি না। যদি তোমাদের
ইচ্ছা হয় যে আমি ক্যালকুলেটর দিয়ে এই অঙ্কগুলো করে দেবো, দেখতে চাও, তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদের উপর ডিপেন্ড করবো। যদি ক্যালকুলেটর চাও তাহলে আমি পরবর্তী ভিডিওটা ক্যালকুলেটর দিয়ে যে এমসিকিউগুলো ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব সেগুলো ক্যালকুলেটর দিয়ে করে দেবো। অনেক সময় এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে না করলে সময় পাওয়া যায় না, আর আমি তোমাদের বিস্তারিত একটু বোঝানোর চেষ্টা করতেছি যাতে তোমরা এটা তো পারবাই, এর সাথে আনুষঙ্গিক আরও কিছু এমসিকিউ যদি এর মতোকে দিয়ে দেয় সেটাও পারবা। দেখো এরপরে কোশ্চেনটা বলতেছে যে এ হচ্ছে 1 2 3 4 একটা সেট, 1 2 3 4 এ একটা সেট হচ্ছে 1 2 3 4 চারটা উপাদান দেওয়া আছে। বলতেছে এই সেটের সেটের প্রকৃত উপসেট কয়টি। আমাদের একটা সূত্র আছে যে উপাদানের উপর ডিপেন্ড করে প্রকৃত উপসেট কতগুলো হবে সেটা সূত্র। আমাদের এরকম সূত্র, এন যদি হয় উপাদান, এন যদি কি হয় বলো তো, এন যদি উপাদান হয়, এন যদি কি হয় উপাদান হয়, তাহলে এর প্রকৃত উপসেটের সূত্র হবে 2n - 1। এটা সূত্র। এখন আমাদের দেখতে হবে আমাদের এ যে সেটটা দেওয়া আছে এই সেটের উপাদান 1 2 3 4 কয়টা উপাদান দেওয়া আছে, 4টা উপাদান দেওয়া আছে না। তার মানে আমার এখানে n এর মান কত, 4। তাহলে আমাদের উপসেট হবে কয়টা, তাহলে আমি 2 এর পাওয়ার হচ্ছে আমি 4 করলাম, -1 করলাম। এখন 2 এর পাওয়ার 4 করলে কত হয়, এটা অবশ্যই সবাই জানে, 16 - 1, 16 থেকে 1 বিয়োগ করলে কত, 15। তাহলে আমাদের প্রকৃত উপসেট সংখ্যা কত হবে, 15। তাহলে উত্তর হবে কত, 15। যদিও এই সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে যে প্রকৃত উপসেটের বের করার সূত্র হচ্ছে 2n - 1। বুঝতে পেরেছো সবাই? ওকে, এরপরে কোশ্চেনটা বলতেছে 8 নম্বর একটা কোশ্চেন বলছে, দেখো বলছে PQR এটা একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, এবং PQ হচ্ছে √3 এবং QR এটা হচ্ছে 1। তো এইটা দিয়ে তোমাকে প্রশ্নের চিত্র থেকে বের করতে বলছে sin θ * cosec θ এর মান কত। খুব সুন্দর একটা কোশ্চেন। তো sin θ cosec θ ভ্যালু বের করতে বলছে, ব্যাপার না। তো তোমাকে প্রথমে অতিভুজটা বের করতে হবে। এই যে চিত্র অতিভুজটা আছে না, অতিভুজটা দেওয়া নাই, অতিভুজটা বের করতে হবে। এখন আমরা অনুরূপ এই চিত্রটা আমরা এখানে আগায় বোঝাচ্ছি। এটা P দিয়েছে, এটা Q দিয়েছে, এটা হচ্ছে R দিয়েছে। এটা কোণ, এটা থিটা কোণ দিয়ে এটা 1 দিয়েছে, আর এটা হচ্ছে √3 দিয়েছে। এখন বলো তো অতিভুজটা কেমনে বের করবো। আমরা যে অতিভুজের সূত্র হচ্ছে এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার রুট। তাহলে রুট লম্ব স্কোয়ার করলে হয় 3, আর রুট স্কোয়ার যে দেখো √3 স্কোয়ার করলে প্লাস 1 স্কোয়ার করলে √3 স্কোয়ার করলে হয় 3, আর 1 স্কোয়ার করলে 1। তাহলে 3 আর 1 যোগ করলে হয় 4, তাহলে 4 রুট করলে হয় 2। তাহলে আমরা অতিভুজ পেয়ে গেলাম কত বলো তো, 2 পেয়ে গেলাম। এখন অতিভুজের 2 পেয়ে গেছি, আমাদের এখন অঙ্কটা করতে আহামরি বেশি সমস্যা লাগবে না। দেখো sin θ sec θ এটা ভ্যালু বের করতে বলছে না। আমরা জানি sin θ সূত্র কি, লম্ব বাই অতিভুজ। দেখতেছো আমাদের সূত্র লাগতেছে, কিন্তু এটা সূত্র ছাড়া সম্ভব না। sec θ সূত্র কি, sec θ সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ নাকি। sec θ আমরা দাঁড়াও, cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ সরি sec θ সূত্র হবে অতিভুজ, উপর হবে অতিভুজ আর নিচে হবে ভূমি। তাহলে এখন দেখো খেয়াল করে দেখো, লম্ব অতিভুজ ইন্টু অতিভুজ লম্ব, তাহলে এই অতিভুজ উপরে অতিভুজ কাটা, তাহলে লম্ব ভূমি নিচে থাকলো, উপরে থাকলো লম্ব, নিচে থাকলো কি ভূমি। এখন বলো লম্ব কত, লম্ব আমার √3 আর ভূমি হচ্ছে 1। হাই √3/1 এটা মানে কি, শুধু একটা √3। আমার তো অতিভুজ লাগতেছে না, কেন করলাম হয়তো আমি বুঝতে পারি নাই অতিভুজ লাগবে কিনা। তবে যাই হোক উত্তরটা √3 হবে। তাহলে উত্তর হবে কত, √3। বুঝতে পেরেছো, উত্তর হবে কি √3। এখন আসি আমাদের 9 নম্বর এমসিকিউটা। 9 নম্বর এমসিকিউটা বলতেছে 0.3-এর উপর একটা ফোঁটা দেওয়া আছে, এটাকে বলে পূর্ণপণিক। কেমন, 0.3 উপর পূর্ণপণিক গুণন 0.6 উপর পূর্ণপণিক সমান কত। এই অঙ্কটা বাস্তব অধ্যায় থেকে, বাস্তব সংখ্যা এই অধ্যায় থেকে আসছে। এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। এই অঙ্কটা খুব সিম্পলি করে দেওয়া যায়।
আমি অঙ্কটা উঠাচ্ছি, দেখো 0.3, তার উপর একটা পূর্ণপণিক, একটা গুণ চিহ্ন, 0.6 এর উপর একটা পূর্ণপণিক। খেয়াল করছো? এখন এটাকে বলতেছে কি, এটা সমান গুণ করলে কত হবে। বেশ সুন্দর কথা। তাহলে আমি এটাকে পূর্ণপণিক করার থেকে আমরা সাধারণ ভগ্নাংশ করি। নিয়ম হচ্ছে, এই যে একটা দশমিক আছে না, এই দশমিক আছে না, এই দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে পূর্ণপণিক যে কটা আছে সে কটা 9 নিতে হবে, একটা 9 নেওয়া লাগবে। আর উপরে যে সংখ্যার 3 আছে না, শুধু 3 নিতে হবে, এটা গুণ চিহ্ন দেবো। এইবার এই যে একটা পূর্ণপণিক আছে, এটা 9 নিলাম, উপরের সংখ্যা 6 আছে, 6 নিলাম। এখন বলো তো 9 এবং 9 গুণ করলে কত হয়? 9 9 গুণ করলে কত হয়? 9 9 81। আর 3 6 গুণ করলে কত হয়? 18। আমাদের উত্তর হবে 18/81। কিন্তু আফসোসের বিষয়, আমাদের অপশনে একটাও 18/81 নাই। বুঝতে পেরেছো? 18/81 আমার অপশনে কি নাই। তাহলে কীভাবে আমার উত্তরটা করতে হবে? তাহলে আমার উত্তরটা বের করতে হবে। তাহলে আমরা আরেকটু তাহলে মডিফাই করি। তাহলে 18/81 হয়েছে না? এখন এটাকে আমি হচ্ছে 9 দিয়ে ভাগ করব। ঠিক আছে? 9 দিয়ে যদি আমি ভাগ করি, 9 দিয়ে ভাগ করলে 9 9 81, 9 দিয়ে 18 ভাগ করলে হয় 2। তাহলে 2/9। এখন বলো তো এটা মানে কি? এটা মানে হচ্ছে 2/9, এটা মানে হচ্ছে 0.2-এর উপর পূর্ণপণিক। খেয়াল করছো? তুমি যদি এইটার থেকে এটা করতে চাও তাহলে তুমি বুঝবা পূর্ণপণিক মানে এটা 9, আর উপরে 2 আছে মানে 2, তার মানে এটা হতে হবে 0.2। অপশনের খ নাম্বার। এটা ক্যালকুলেটর করা যায়। তোমাদের আমি ক্যালকুলেটর দিয়ে অনেক অঙ্কগুলো করাতে পারবো, অনেক অঙ্ক, ম্যাক্সিমাম প্রায় 30টা অঙ্কের মধ্যে প্রায় 15 থেকে 18টা অঙ্ক আমি ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেওয়া সম্ভব। তবে ক্যালকুলেটরের ব্যবহার শিখতে হবে, হ্যাক শিখতে হবে। এখন এগুলা হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন ধরনের দেখায়, তবে আমি হচ্ছে এইভাবে করাচ্ছি। কারণ অনেকেই আছে যে শুধু অধ্যায় ভিত্তিক করায়। অধ্যায় ভিত্তিক করলে কি মানে সে বোঝে শুধু আমি একটা অধ্যায় আমি এমসিকিউ পারি, তার মানে অন্যগুলো পারি না। আমি একদম পুরো বোর্ডের অঙ্ক করাচ্ছি। মানে ঢাকা বোর্ড 2024-এ মনে করে দেখছো অনেক চ্যাপ্টার থেকে আসছে, এক এক চ্যাপ্টার থেকে এক একটা অঙ্ক। এগুলো করলে তুমি একদম পরীক্ষার ফিল পাবা। তুমি এইরকম যদি করতে থাকো, বেশি না 10 থেকে 12টা মডেল করতে থাকো, তাহলে তোমার মধ্যে এমন একটা মানে শক্তি ভিতরে চলে আসবে যে তোমার যে কোনো থেকে প্রশ্ন দেখ না কেন তুমি পারবা, কারণ তোমার এরকম অভ্যাস হয়ে গেছে। তো আমার সাথে প্র্যাকটিস করবা, দেখবো অনেক ভালো পারবা। বলছে a+b সমান হচ্ছে √16 এবং ab হচ্ছে 1 হলে a - b হোল স্কোয়ারের মান কত? a - b হোল স্কোয়ারের মান কত? তাহলে আমি একটু উঠাই, কী লেখা আছে, কী বলা আছে। বলতেছে a+b সমান √16 এবং দেওয়া আছে ab সমান 1। কেমন? আর প্রশ্নে আমাকে এটা বের করতে বলছে a - b হোল স্কোয়ার, এটার ভ্যালু কত। তো খুব ভালো কথা, এটার ভ্যালু কত? এটার সূত্র আছে, এটার সূত্র হচ্ছে a+b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন বলো a+b এটার মান কত? √16। তাহলে a+bর পরিবর্তে আমি দিলাম √16, তাকে আমরা স্কোয়ার করলাম, -4। আর ab-র ভ্যালু কত? আমরা জানি ab-র ভ্যালু হচ্ছে 1, তাহলে দেওয়া আছে 1। √, আর স্কোয়ারে কাটা, এখানে হলো 16 থাকলো, আর এখানে 4-এর সাথে 1 গুণ করে 4 × 4, আর 16 থেকে 4 বিয়োগ করলে 12 হয়। তাহলে আমরা বুঝতে পারলাম a - b হোল স্কোয়ার ভ্যালু হচ্ছে কত? 12। তো অপশনে আমাদের দেখতে হবে a - b হোল স্কোয়ার ভ্যালু 12 আছে কিনা। এই যে এটা 12 আছে, তাহলে এটা হবে আমাদের উত্তর। খেয়াল করছো? এরপরটা বলতেছে যে এ বি সি ক্রমিক সমানুপাত হলে, কি হলে? এ বি সি ক্রমিক সমানুপাতি হলে তাহলে দেখাও যে b² সমান ac, এটা কি সত্য? 2ab সমান a+c সত্য, নাকি a+b/b সমান b+c/c এটা সত্য? তো এই ধরনের অঙ্ক আসলে তুমি কি করবা? তুমি ক্রমিক সমানুপাতের কথা বলছো না, তুমি ধরে নেবা। বুঝতেছো? ধরে নেবা। কি ধরে নেবা? ওরা বলছে না যে a b c এই তিনটা ক্রমিক সমানুপাত, তুমি ধরে নেবা এর ভ্যালু হচ্ছে 1, বির ভ্যালু হচ্ছে ধরো 2, আর সির ভ্যালু ধরো 3, এটা ধরে নেবে। এখন অপশন টেস্ট করবা। 1 নম্বর অপশনে কি বলছে? যে b² সমান কী হবে? ac হবে। ওয়েট, b² মানে কি? b মানে কি? b মানে কি? 2 কে স্কোয়ার করো। আর এখানে a কি? 1, আর c কি? 3। 2 স্কোয়ার করলে কত? 4,
আর 3 এবং 1 গুণ করলে হয় 3 অক্ষে 3। তাহলে এটা মিলতেছে না, এটা কি মিলতেছে না? তার মানে ক্রমিক সমানুপাত বি স্কয়ার সমান এসি সমানুপাতি হলে এটা মিলতেছে না। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে যে এখানে ক্রমিক সমানুপাতের কথা, ক্রমিক সংখ্যা বললে তুমি এইভাবে করলে তোমার হতো। যেহেতু বলছে ক্রমিক সমানুপাত তখন এইভাবে করলে হবে না, তোমাকে সমানুপাত বলে তোমাকে এইভাবে মিলাইতে হবে। A/B সমান সমান B/C, এরকম মনে রাখতে হবে। এরকম যদি থাকে সমানুপাতে কথা থাকে তাহলে A/B সমান সমান B/C। আমি সবাই খেয়াল করছিলাম, আমি মনে করছিলাম যে ক্রমিক সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমি 1 2 3 ধরে করতে চাইছিলাম। তো সমানুপাত বলে A/B সমান B/C হবে। এটার থেকে আমরা এভাবে করতে পারি যে A/B সমান সমান B/C। এখন আমরা আর গুণ করবো, B এবং C গুণ করলে B এবং B গুণ করলে B স্কোয়ার, আর A এবং C গুণ করলে AC। এই হচ্ছে আমাদের একটা প্রমাণ, এটা আমাদের সত্য কথা, এটা আমাদের কি সত্য কথা। এখন আমাদের পরের অপশনটা বলতেছে, পরের অপশনটা কি বলতেছে? পরের অপশনটা বলতেছে যে 2B সমান সমান A প্লাস C। 2B সমান সমান কি A প্লাস C হয় কি হয় না? ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি 2B সমান সমান A প্লাস C হয় কি হয় না। দেখো এই B এর মান, এই যে B এর যে মানটা, এই মানটা তুমি এখান থেকে 2টা যোগ আছে না, ওই পাশে ভাগ করে দাও, 2টা গুণ আছে ওই পাশে ভাগ করে দাও, তাহলে B সমান কত আসলো? A প্লাস C ডিভাইড কত? 2। দেখো এই B এর মান যদি A প্লাস C সমান 2 এইটা বের করতে বলছে, তাহলে দেখো এই ভ্যালুটা মানে যোজন বা বিয়োজন যেটাই করো না কেন কোনোভাবেই করা সম্ভব না, কারণ এর নিচে 1 আছে, কখনো সম্ভব না, এটা 1 এটা 2 কখনো সম্ভব না। তো এই জন্য এটা হবে না। কেন হবে না? আবার বলছে এটা হবে না যদি এখানে এই 2টা গুণ করে এখানে ভাগ করে যদি কাটাকাটি করে যদি এখানে 1 আসতো, তাহলে আমরা বলতে পারতাম সঠিক। তবে এটা হবে না। তবে শর্ত আমার এটাই যে A/B সমান B/C, এটাই আমার ক্রমিক সমানুপাতের এটাই কনসেপ্ট। এটা থেকে যদি আমি এটা আনতে পারতাম তাহলে এটা হতো। এটা যোজন বিজন করে আনা যায় না বা আর গুণ করে আনা যায় না, এই জন্য এটা হবে না। এখন আমাদের অপশন নাম্বার 3 নম্বর অপশনটা দেখি। 3 নম্বর অপশন বলতেছে A প্লাস B বাই B সমান B প্লাস C বাই C। এটা করা যায় কিনা দেখি, এটা করা যায় কিনা। A প্লাস B বাই B সমান সমান B প্লাস C বাই C, B প্লাস C বাই C, এটা সম্ভব কিনা। তাহলে আমরা আগে প্রথমে আমাদের ব্যাখ্যা করতে হবে যে কীভাবে এটা করা সম্ভব। দেখো আমরা জানি কি H2B সমান সমান B/C, ঠিক আছে। এটা মানে কি A বাই B, এটা মানে A বাই B সমান সমান B বাই C। এখন তুমি যোজন বিয়োজন করো, বিয়োজন করা দরকার, শুধু যোজন করো, যেহেতু যোজনের কথা বলছে। যোজন করার নিয়ম হচ্ছে প্রথমে এই সংখ্যাটা থাকবে আর নিচে যে সংখ্যাটা ওটা যোগ হবে, নিচে B থাকবে, এটার বেলা একই B থাকলে নিচের সংখ্যাটা যোগ হবে। দেখো একদম একটা যোজন করলেই হয়ে যাচ্ছে আমার এই রাশিটা, তাহলে আমার এটা রাইট, তাহলে আমাদের 1 এবং 3 রাইট আর 2 নাম্বারটা ভুল। আর এটা যোজন বিয়োজন করে পাওয়া যায় না, গুণ করে পাওয়া যায় না, তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার রাইট। 1 আর 3 কোথায় আছে? এই খ নাম্বারটা হবে আমাদের উত্তর। 13 নাম্বারটা বলতেছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ... ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তুমি খেয়াল করে দেখো যে এটার প্রত্যেকটা পদ তার আগের প্রত্যেকটা পদই অর্ধেক হচ্ছে, মানে 64 পরে 32, তারপরে হচ্ছে 16, তারপরে 8, অর্ধেক করে কমতেছে, মানে যা হচ্ছে তার অর্ধেক হচ্ছে। তাহলে এখন তোমাকে যদি বলা হয় অষ্টম পদ, 1 2 3 4 পদ অলরেডি বলা আছে, অষ্টম পদটা বের করতেছে। এখন তুমি যদি এইভাবে হিসাব করে করতে চাও, মানে মুখে মুখে বা মনে মনে, তাহলে তোমার ভুল হতে পারে। আর তুমি যদি সূত্র দিয়ে করতে চাও তাহলে তোমার কখনো ভুল হবে না। তো এইটা যদি সূত্র দিয়ে করতে চাও তাহলে তোমাকে একটা গুণোত্তর ধারার সূত্র মুখস্থ করতে হবে। এটা যে গুণোত্তর ধারা, এটাও একটা বোঝার সিস্টেম, যে কোনো আমি এটা লিখি 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস কেমন, তারপরে কত ... বলছে ধারাটির 8 নম্বর পদ কত। আগে এটা গুণোত্তর ধারাটা বোঝা লাগবে। যে কোনো পদ ভাগ তার আগের পদ, যদি এটা যদি হয় সেটা হবে
আর এর মান। তাহলে আর এর মানটাকে আমরা বের করবো যে কোনো পদ ভাগ তার আগের পদ। যে কোনো পদ মনে করো 32, তার আগের পদ কত 64। 64 এবং 32-এ ভাগাভাগি করলে 32 64-এর মধ্যে একবার যাবে, তাহলে 1/2। আর এর মান কত 1/2। আর এর মান 1/2। আমি আরেকটা চেষ্টা করে দেখি, আরেকবার করে দেখি। তাহলে আর এর মান আরেকবার ভেঙে করে দেখি। যে কোনো পদ ভাগ তার আগের পদ, মনে করো যে কোনো পদ হচ্ছে 16, তার আগের পদ কত, তাহলে 32। তাহলে 32 এবং 16 ভাগ করলে 1/2 আবার আসতেছে, সে কি 1/2 আসতেছে। তাহলে বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার অষ্টম পদ বের করা আমাদের কোনো ব্যাপারই না। অষ্টম পদ বের করার জন্য তোমাদেরকে কি করতে হবে, একটা সূত্র মুখস্থ করতে হবে। সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n-1। এটা হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদের মান। এ হচ্ছে কি প্রথম পদ, ওই যে ধারাটার প্রথম পদ কত আমরা দেখেছি 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ... এখন এখানে প্রথম পদ হচ্ছে 64, তার মানে এর মান 64 দিলাম। আর এর মান কত একটু আগে বের করছি, আর এর মান হচ্ছে হাফ 0.5। এটার পাওয়ার কত n-8। এর মানে কত 8 নম্বর পদ বলছে না, 8 নম্বর পদ বলে n এর মান 8 -1। তাহলে 64 ইন্টু 1/2, 1/2 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে 7। তাহলে 1-এর 7 করলে হয় 1, আর 2-এর 7 করলে হয় 128। আর এই 64 এই 1-এর সাথে গুণ করে দিলে আমরা একবার লিখতে পারি 64। তাহলে 64-এর সাথে 1 গুণ, নিচে হলো 128। তাহলে এখন উপরে 64, নিচে কত 128। এখন ভাগাভাগি করবো। 64 128-এর মধ্যে কয়বার যায়, 64 128-এর মধ্যে 2বার যায়। তাহলে আমি উপরে 1 দিলাম, নিচে 2 দিলাম, তাহলে এটা উত্তর হবে 1/2। তাহলে আমরা বুঝতে পারলাম যে অষ্টম নম্বর পদ হবে 1/2। তাহলে এটা উত্তর হবে কত, এটা উত্তর হবে 1/2। ঠিক আছে। এরপরে আমাদের আসি যে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ কোণ হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় কিনা। হ্যাঁ, অবশ্যই সমান হয়। এই যে এই কনসেপ্ট দিয়ে তো আমি এই 4 নম্বরের এমসিকিউটা আমি সলভ করলাম। এই যে দুটি ত্রিভুজের সদৃশ কোণ হলেই তারা যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, এই কথা দিয়েই তো আমি 4 নম্বরের এই যে সদৃশ এটা প্রমাণ করলাম। তাহলে এটা অবশ্যই রাইট। এরপর বলছে দুটি ত্রিভুজের সদৃশ কোণ এবং এদের একজোড়া অনুরূপ বাহু সমান হলে এরা ত্রিভুজের সর্বসম। অ্যাবসলিউট রাইট। এগুলো মুখস্থের মতো রেখে দেবা। হ্যাঁ, তারপরে বলছে 3টি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বলে। হ্যাঁ, অবশ্যই 3টি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বলা হয়। তাহলে এখানে উত্তর হবে কত, 3টাই উত্তর হবে। এখানে উত্তর হবে ঘ নাম্বার। উত্তর কত হবে, ঘ নাম্বার। বুঝতে পেরেছ? তাহলে এরপরে আসি 15 নাম্বার। 15 নাম্বার বলতেছে log 2/2 তার পাওয়ার হচ্ছে 64 দিয়ে বলছে এর মানটা বের করো। তো এটা বের করা একদম সহজ। প্রথমে আমরা log 2√2 দিলাম এবং এর পাওয়ার হচ্ছে 64, এটা দিলাম, আর এটা ভ্যালু বের করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের একটা সূত্র জানা লাগবে যে log এর পাওয়ার a সমান। আমাকে এটা কনফার্ম করতে হবে, বেস ভিত্তি যদি এ আসে তার মানে এটা এ বানাইতে পারলে আমরা এটার সূত্র আমরা বলতে পারবো কি 1। তাহলে আমাদের ভিত্তি যত 2√2 আসে, তাহলে আমার এই 64কে এমনভাবে ভাঙতে হবে, এমনভাবে পাওয়ার আকার করতে হবে যেন আমার ভিত্তি 2√2-র মতো এখানে একটা সংখ্যা দেয়। তাহলে আমি এখানে log 2√2 দিলাম এবং এই 64 আমি এটার পরিবর্তে আমি এখানে 2√2 দিলাম। কেন দিলাম, আমাদের তো 2√2 আনতে হবে। 2√2 এর পর কত দিলে 64 হয়, এটা হচ্ছে বড় প্রশ্ন। এটা কি বড় প্রশ্ন। তাহলে তুমি 2√2 এটার পর কত দিলে 64 হয়, তাহলে তুমি এটা এরকম করো, তুমি এর পর তুমি 3 দিয়ে দেখো, 4 দিয়ে দেখো, ট্রাই করে দেখো। আমি ট্রাই করে দেখতেছি যে 2√2 এটার পর যদি আমি 4 দিই তাহলে কত হবে, 2 এর পর 4 মানে 16। এখানে 4টা আছে, অবশ্যই 2টা স্কোয়ার কাটা আর 2 থাকবে, তাহলে 2 স্কোয়ার। এখানে হবে 16 আর এখানে হবে 2 তে কোনো কত 4, আর 4 16 কত হয় 16 16 32, আর 4 16 কত 64। তাহলে আমরা বুঝতে পারলাম যে 2√2 এটার পাওয়ার কত দিতে হবে, 4 দিতে হবে। তাহলে এখানে এই যে 3 নাম্বার যে পাওয়ারটা এটা সামনে চলে আসবে। তাহলে আমরা লিখব 4 log 2√2, এটার আবার পাওয়ার কত 2√2। এখন আমরা একটু আগে বলছি log এর পাওয়ারে যদি এরকম হয় তাহলে তার ভ্যালু হয় কত 1। তাহলে log 2√2 এর পাওয়ার 2√2 যেহেতু বেজ আর পাওয়ার একই রকম, তাহলে আমরা এইটুকুর পরিবর্তে আমরা 1 দিতে পারি সূত্র আকারে, আর এটার মান হচ্ছে 4। তাহলে 4-এর সাথে গুণ করলে 4 × 4, অ্যান্সার হচ্ছে কত 4।
তাহলে উত্তর হবে এই যে গ নাম্বার 4। তো ভালো থাকবেন। আজকে আমরা ঢাকা বোর্ড 2024-এর এই 1 থেকে 15টা এমসিকিউ সলভ করলাম। তো যদি এর মধ্যে কোনো ভুল থাকে বা ভুল বলতে এখানে যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করবেন, এবং যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন, যারা আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন এবং কাইন্ডলি একটু হেল্প করবেন, বলতে কি একটু লাইক দিবেন আর একটা শেয়ার দিবেন। আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন একটা শেয়ার দিবেন, যাতে আমি একটু অনুপ্রাণিত হই এবং এটার পিছনে আমি আর একটু ডেডিকেটেড হই। আমি এটা কেন করতেছি, এর পিছনে কারণ হচ্ছে যে অনেক বাচ্চা কাচ্চা আছে যারা টাকা নাই তবে পড়াশোনা করতে যাচ্ছে, এদের জন্য আমি এই কাজটা করতে যাচ্ছি। তো ভালো থাকেন। আমি আজকে এই 15টা এমসিকিউ করলাম, এবং পরবর্তী দিন কালকে ইনশাল্লাহ যদি আল্লাহ ভালো কিছু রাখে তোমাদের জন্য, অবশ্যই পরের 15 থেকে আমি বাকি 30টা এমসিকিউ করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো।